কে ফোন দিয়েছিল? আরে রিয়া ফোন দিয়েছিল। কেন, রিয়া তোকে কেন ফোন দিয়েছে? আর এখন তোকে দিয়ে ওর কাজ কি? আসলে রিয়া আমার সাথে দেখা করতে চাইতেছে, তাই আজ বিকেলে দেখা করতে যাব। কি? তুই এখন তার সাথে দেখা করে কি করবি? আরে যার সাথে এতদিন কথা বললাম তাকে না দেখলে কি হয়? ওই, তুই যার সাথে কথা বলেছিস সেটা ওই রিয়া নয়। মানে? তার মানে তুই দেখা করতে যাবি, তাহলে আমিও তাকে দেখতে যাব। কেন, তুই গিয়ে কি করবি? তোর সেই রিয়াকে দেখব। জয়া দাঁতে দাঁত চেপে কথাটা বলল। তোর দেখা লাগবে না, আমি একাই যাব। কেন, তুই কি ওই মেয়ের সাথে ডেটিং করতে যাবি নাকি যে আমি গেলে তোর সমস্যা? তোর থেকে যদি সুন্দর হয় তাহলে তো ডেটিংয়ে যাবই। জয়া আর কিছু না বলে এবার আরো রেগে লাল হয়ে গেল। আর কিছু না বলে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিল। আমি হা হয়ে গেলাম। তখনই রাগী লুক দিয়ে আমাকে বলে উঠল, তুই শুধুই আমার, আর বিকেলে আমিও তোর সাথে যাব, কথাটা মনে থাকে যেন। বলেই রাগী লুক নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি হা হয়ে এখনো তাকিয়ে আছি আর মনে মনে ভাবতে লাগলাম, এই জন্যই গুরুজনেরা বলে মেয়েদের বেশি রাগিও না, তাহলে কপালে খারাপ কিছু থাকে। আর আমার বেলায় খারাপটা গালে এসে পড়লো। এসব ভাবতে ভাবতে খাটে গিয়ে শুয়ে গেলাম। ঘুমটা ঠিকভাবে হয়নি, তাই ভাবলাম আরেকটু ঘুমিয়ে পূরণ করে নেই। তারপর আর কি, মনে মনে হাসতে হাসতে হারিয়ে গেলাম ঘুমের অতল গভীরে। ঘুম ভাঙলো গালে কারো নরম হাতের ছোঁয়ায়। চোখ খুলে তাকিয়ে দেখি জয়া পাশে বসে আছে আর চরমারা গালটায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে সজাগ হতে দেখে জয়া হালকা একটু নড়ে বসলো, তারপর নিচ থেকে বলে উঠল, সরি রাজ, আসলে তখন থেকে কি হয়ে গিয়েছিল তা নিজেও জানি না। হুম। বললাম তো সরি, এবার উঠে আয়, নাস্তা করবি। আমার খেতে মন চাইতেছে না, তুই যা এখন। দেখ, সরি বললাম তো, আয় এবার। আর হবে না বলছি। আর দোষ তোরও আছে। আমি আবার কি করলাম? তুই এত উল্টাপাল্টা কথা বলিস কেন? তাই তো রাগ উঠে গিয়েছিল। তাই বলে নিজের স্বামীকে চর মারবি? আচ্ছা যা, আর হবে না। এবার তো আয়, নাকি তোকে কোলে করে নিয়ে যাব। থাক, লাগবে না, তুই যা, আমি আসতেছি। ওকে। বলেই জয়া চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করে এসে রুমে এসে ফারিয়াকে কল দিলাম। রাজ, বল। শোন, বিকেলে জয়াও আসবে আমার সাথে, তাই ওই মেয়েটাকে সবকিছু বুঝিয়ে দিস। আর তুইও আসিস, তবে দূরে কোথাও থেকে নজর রাখিস। ওকে, কিন্তু জয়া যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, যেমন কবে থেকে রিলেশন অথবা তুমি যে রিয়া, তার প্রমাণ দেখাও, এরকম কিছু বললে? আরে ওই মেয়েটাকে বলে দিবি যে 1 বছর ধরে রিলেশন ছিল, আর প্রমাণ হিসেবে আমাকে জিজ্ঞাসা করতে বলবি। ওকে, তাহলে রাখি, বাই। ফারিয়া শোন শোন। বল, কি বলবি? আচ্ছা, তোর কাজিনের নামটা কি? প্রিয়া। কেন, তুই জানিস না? জানলে কি তোরে জিজ্ঞাসা করতাম? এখন ফোন রাখ। ওকে, বাই। ফারিয়া ফোনটা কেটে দেয়। আমি গিয়ে বারান্দায় বসে রইলাম। বিকেলে জয়া আর আমি রেডি হয়ে গেলাম সেই পুরোনো বাড়িতে। গিয়ে দেখে ওই মেয়েটা বসে আছে। আমি না চেনার ভান ধরে বললাম, আপনি কি রিয়া? তুমি নিশ্চয়ই রাজ। হুম। উনি কে? জয়াকে দেখিয়ে বলল প্রিয়া। ও হলো আমার ফ্রেন্ড। ও হাই, আমি রিয়া। জি, আমি জয়া। ও, আসেন বসেন। তারপর আমরা তিনজন বসে বসে গল্প করতে লাগলাম। জয়াকে পাত্তা না দিয়ে আমি আর প্রিয়া কথা বলতেছি। তখনই প্রিয়া হঠাৎ বলে উঠল, আচ্ছা, সকালে একটা মেয়ে ফোন ধরে বললো সে নাকি তোমার স্ত্রী। তুমি কি বিয়ে করে ফেলেছো? আরে না, ওইটা হলো আমার কাজিন। এমনিতেই মজা করে বলেছে, তুমি কিছু মনে করো না প্লিজ। ও, আরে সমস্যা নেই। আর চোখে জয়ের দিকে তাকিয়ে দেখি মেয়েটা রেগে একদম আগুন হয়ে গেছে, যা বলার মতো না। আমি সেদিকে পাত্তা না দিয়ে আবার প্রিয়ার সাথে কথায় মন দিলাম। হঠাৎ করে এক পর্যায়ে জয়া আমাকে ডাক দিয়ে বলে উঠল, রাজ, আমাকে একটা আইসক্রিম এনে খাওয়া। তুই নিজে গিয়ে নিয়ে আয়, আমি এখন ব্যস্ত আছি। তোকে আনতে বলেছি, তুই যা। আমি এই ফাঁকে একটু রিয়ার সাথে কথা বলে নেই। জয়ার দিকে তাকিয়ে দেখি পরিস্থিতি ভয়াবহ, তাই আর কথা না বলে চলে গেলাম আইসক্রিম আনতে। 5 মিনিট পর আইসক্রিম নিয়ে এসে দেখি জয়া একাই বসে আছে, প্রিয়া নেই। তাই জয়াকে জিজ্ঞেস করলাম, কি রে, রিয়া কোথায়? ওর একটা ফোন আসলো, তারপর উঠে চলে গেল। সত্যি বলছিস তো? আমি তোর সাথে মিথ্যা বলতে যাব কেন? আচ্ছা, পরে আমি সব জানতে পারবো। আর চল বাসায় যাই, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। কোথায়? এতক্ষণ যে ওই রিয়া মেয়েটার সাথে কথা বললি তখন তো তোর দেরি হচ্ছিল না, আর এখন সে চলে যাওয়াতে এত ছটফট করছিস কেন? আরে না। আচ্ছা, রিয়াকে তোর কেমন লাগলো? জয়া এবার রাগ দেখিয়ে উঠে চলে গেল গাড়ির কাছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, যাক, আঘাতটা জায়গা মতো লেগেছে। এবার বুঝো কত ধানে কত চাল। আমিও জয়ার পিছন পিছন গাড়িতে গিয়ে বসলাম।
কিরে এইভাবে চলে এলি কেন? বাসায় চল, তারপর তোকে সব বলবো। ওকে। তারপর বাসায় এসে আমি রুমে এসে ফ্রেশ হয়ে নেই। তারপর বসে বসে মোবাইল টিপতেছিলাম। তখনই জয়া সামনে এসে দাঁড়ালো। তাই জিজ্ঞেস করলাম, কিরে কিছু বলবি? এখন বলবো না, করে দেখাবো। মানে? তোর মানের গুষ্টি কিলাই কুত্তা। বলেই গলা চেপে ধরে খাটে শুইয়ে দিয়ে আমার বুকের উপরে উঠে বসলো। তাই জিজ্ঞাসা করলাম, কি হলো, মারতেছিস কেন? আমি তোর কি লাগি? এক হিসেবে কাজিন, আরেক হিসেবে বউ কেন? কাজিন মানে? এখনো কি তোর কাজিন আছে নাকি আমি? না, কিন্তু এসব বলতেছিস কেন? তুই ওই মেয়েটার সামনে আমাকে তোর ফ্রেন্ড বললি কেন? আমি কি তোর ফ্রেন্ড হই? আরে আমার ময়না পাখি, আমি যদি তখন রিয়াকে বলতাম যে তুই আমার বউ, তাহলে কি সে আমার সাথে কথা বলতো? কথা না বললে কি হতো এমন তোর? বলেই জয়া আরো জোরে চাপ দিয়ে ধরলো। তাই শ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল। তাই জয়াকে বললাম, আরে শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, প্লিজ ছাড়। কোনো ছাড়াছাড়ি নাই, আগে বল এসব বাদ দিবি কি না? আর ওই মেয়েটা আসলে রিয়া না? মানে? তুই যে রিয়া নামের মেয়েটার সাথে কথা বলতি, ওইটা আমারই একটা আইডি। ওই মেয়েটা নিশ্চয়ই কোনো মতলব আছে। তোর সহ্য হচ্ছে না, তাই তো এসব বানিয়ে মিথ্যে বলতেছিস। আমি তোকে বিশ্বাস করি না, ভিতরে ভিতরে জ্বলতেছিস, তাই না? আমাকে বিশ্বাস কর, আমি সত্যিই বলছি। আর মেয়েটার সাথে তোর এমন কি সম্পর্ক যে আমাকে জ্বলতে হবে? রিয়াকে আমি ভালোবাসি, তাই এসব বলতেছিস। তবে এসব বলে লাভ নেই। জয়া আর কিছু না বলে বুক থেকে নেমে গেল। জয়ার মুখের দিকে তাকিয়ে দেখি মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আমি কিছু বলে ওঠার আগেই রুম থেকে বেরিয়ে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে রইলাম, কিন্তু জয়া রুমে আসতেছে না। এক পর্যায়ে নিজের অজান্তেই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো হালকা আওয়াজে। ভালো করে খেয়াল করে বুঝলাম কেউ ফুপিয়ে কান্না করতেছে। মোবাইলে সময় দেখি প্রায় 2টা বাজতেছে। এমন সময় কে কান্না করতেছে? পাশে তাকিয়ে দেখি জয়া উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। আমি আস্তে করে জয়াকে ডাক দিয়ে বললাম, জয়া কি হয়েছে তোর? জয়া কোনো রিপ্লাই না দিয়ে চুপচাপ শুয়ে রইল। আমি কিছুক্ষণ সজাগ থাকার পরে আর কোনো শব্দ হচ্ছিল না, তবে বুঝতে পেরেছিলাম জয়া কান্না করতেছিল। আমাকে জ্বালিয়েছে অনেক, এবার নিজে একটু কেঁদে দেখুক কেমন লাগে। কাল সকালে সব ঠিক হয়ে যাবে। আমি কি বেশি কিছু করতেছি নাকি যা করতেছি তা কি সব ঠিকই হচ্ছে? এসব ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে তাকিয়ে দেখি জয়া পাশে নেই। আমি উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা করতে। জয়া সবকিছু সাজাচ্ছে, আমাকে দেখেও না দেখার ভান ধরে রইল। তারপর সবাই নাস্তা শেষ করে ফেললাম। আমি রুমে এসে বসে বসে গল্পের বই পড়তে লাগলাম। জয়া রুমে আসতেছে না। কোনোদিন তো এ সময় রুমে এসে কতক্ষণ ঝগড়া করে যেত, আজকে কি হলো? যাক, দুপুরে খাওয়া দাওয়া করে আমি রুমে বসেছিলাম, তখনই জয়া রুমে আসলো। যাক, মনে একটু শান্তি আসলো। কিন্তু আমার সাথে কোনো কথা না বলে নিজের কাপড় নিয়ে চলে গেলে ওয়াশরুমে আমি তাকিয়ে রইলাম জয়ার দিকে। ওয়াশরুম থেকে বেরিয়ে আবার রেডি হয়ে চলে গেল নিচে। না, এবার মনে হয় বেশি করে ফেলেছি। আর এত অভিমান মেয়েটার আগে তো জানতাম না। যাক, বিকেলে রেডি হয়ে বাইরে চলে গেলাম নিশাদদের সাথে দেখা করতে। সন্ধ্যায় বাসায় আসলাম। রুমে ঢুকে দেখি জয়া ঘুমিয়ে আছে। তাই আর রুমে না ঢুকে ড্রয়িং রুমে গিয়ে বসে রইলাম, কারণ আমি এখন রুমে গেলে জয়ার ঘুম ভেঙে আমাকে দেখলে বেরিয়ে চলে আসবে। তাই ড্রয়িং রুমে বসে থাকি, তাতেই ভালো। তবে একটা জিনিস খেয়াল করেছি যে জয়া হয়তো কান্না করেছে, তাই ওর নাক মুখ সবকিছু হালকা অস্বাভাবিক হয়ে আছে। রাত 8টার দিকে জয়া ড্রয়িং রুমে আসলো আর আমাকে দেখে রান্নাঘরে চলে গেল। আমি রুমে চলে আসলাম, এসে ফ্রেশ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। রাতে খাওয়া দাওয়া করে কালকের মতো আবার রুমে এসে বসে রইলাম, কিন্তু জয়া আসার নাম নেই। একসময় ঘুমিয়ে গেলাম, কিন্তু আবার গতকালকের মতোই ঘুমটা ভেঙে গেছে। আজকেও জয়া কান্না করতেছে। তাই ভাবতে লাগলাম, না, এভাবে জয়াকে কাঁদানোটা ঠিক হবে না। তাই বেশি কিছু না ভেবে জয়াকে হালকা করে পিছন থেকে জড়িয়ে ধরলাম। জয়া কিছু না বলে উঠে সোফায় গিয়ে শুয়ে পড়ল। বুঝলাম কালকের দিনে সবকিছু ঠিক করতে হবে, এখন আর কিছু বলে লাভ নেই। সকালে ঘুম ভেঙে দেখি জয়া আমার আগেই উঠে চলে গেছে। তাই উঠে ফ্রেশ হয়ে নিলাম। গতকালকের মতোই আচরণ, তাই নাস্তা করে এসেই নিশাদদের গ্রুপে আসতে বলে দিলাম। তারপর ওদের সবাইকে কথাগুলো আর জয়ার এই 2 দিনের আচরণের সবগুলো কথা খুলে বললাম। সবাই চুপ করে শুনলো। তারপর সিয়াম বলে উঠল, দেখ রাজ, যা হয়ে গেছে তা তো শেষই। এখন জয়াকে মানিয়ে নে আর সবকিছু বলে দে। রাজ, আমারও তাই মনে হয়। কিন্তু মহারানী তো কথা বলার সুযোগই দেয় না, সবসময় এড়িয়ে চলে। আরে একসময় রুমে আসলে চেপে ধরে সবকিছু বলবি, তারপর দেখবি বুঝবে। ওকে, দেখি কি করা যায়। তারপর ফোন রেখে দিয়ে ভাবতে লাগলাম কিভাবে কি করা যায়। অবশেষে মাথায় একটা বুদ্ধি আসলো।
তবে এটা আপনাদের এখন বলবো না। দুপুরে খাওয়া দাওয়া করে রুমে বসে বসে মোবাইল টিপতে লাগলাম। অনেকক্ষণ পরে জয়া রুমে আসলো। গতকালকের মতোই নিজের কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বেরোলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে জয়া চুলগুলো মুছতে লাগলো। তখনই আমি জয়ার পিছনে গিয়ে দাঁড়ালাম। জয়া আয়নায় আমাকে দেখেই আমাকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। তখনই আমি জয়ার হাত ধরে ফেললাম। জয়া ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তখন আমি জয়াকে টান দিয়ে এনে দেয়ালে ঠেসে ধরলাম। জয়ার 2 হাত চেপে ধরলাম 2 দিকে। জয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু তাতে লাভ হলো না। তাই জয়াকে বললাম, কি হয়েছে তোর? জয়া কোনো কথা না বলে চুপচাপ নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছে। তাই আবার জয়াকে বললাম, কি হলো? কথা বলবি নাকি লিপ কিস করবো, কোনটা? ছাড় আমাকে। না, আগে আমার কথাগুলোর উত্তর দিবি, তারপর ছাড়বো। আমি কোনো কিছুর উত্তর দিতে পারবো না। আচ্ছা তাহলে এটা বল, 2-3 দিন ধরে আমার সাথে এমনটা করতেছিস কেন? আমি কি করলাম আবার? আমি কি তোকে মেরেছি? কোনো কিছুর জন্য প্রেশার দিয়েছি? তাহলে তার থেকেও বড় কিছু করেছিস, আমাকে অ্যাভয়েড করতেছিস তুই। আমি জানতে চাই। আমার মন চাইতেছে তাই। আর আমার কাছে কি তোর? যা গিয়ে তোর সেই রিয়ার কাছে সময় কাটা। আমার খোঁজ তোকে নিতে বলেছি আমি? চুপ, থাপ্পড় মাইরা দাঁত ফেলাই দিমু। কেন রিয়ার সাথে ঘুরলে তোর কষ্ট লাগে? তাহলে ওই 1 সপ্তাহ যে আমাকে কষ্ট দিয়ে নিজে মজা নিয়েছিলি, তখন কেমন লেগেছিল আমার? এবার বুঝেছিস? বুঝতে হবে না আমার। তুই যা তোর রিয়ার কাছে। আমি তো রিয়ার কাছেই আছি। তুই মিথ্যা বলতেছিস আমার সাথে। ওই মেয়েটাকে তুই নিশ্চয়ই ভালোবাসিস। বুঝেছি, ওর মুখ বন্ধ করতে হবে। তাই বেশি কিছু না ভেবে ওর ঠোঁটে আমার ঠোঁটগুলো বসিয়ে দিলাম। সপ্তম আকাশ থেকে পড়লো। চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। মিনিট 2 পর জয়াকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় তাকিয়ে দেখি জয়া তখনও ওইভাবেই দাঁড়িয়ে। ভাবলাম নিশাদদের সাথে দেখা করে আসি। তখনই আম্মু ডাক দিল আমাকে। আম্মু কিছু বলবে? এদিকে আয়। আমি গিয়ে সোফায় বসলাম। তখন জয়াও এখানে এসে হাজির হলো। তারপর আম্মু বলল, তোর আব্বু কালকে সপ্তাহখানেকের জন্য দেশের বাইরে চলে যাবে, আর আমিও এই সুযোগে তোর বড় আন্টির বাসা থেকে ঘুরে আসব। তাহলে তোমার সাথে জয়াকেও নিয়ে যাও, জয়াও কিছুদিন ঘুরে আসবে। আমার সাথে কাউকেই নিয়ে যাব না, তোরা দুজন বাসায় থাকবি, আর মাঝে মাঝে তোকে হয়তো একটু অফিসেও যাওয়া লাগতে পারে। সব ঠিকই আছে, তবে জয়ার হাতের রান্না আমি খেতে পারবো না। এটা তোদের ব্যাপার, তুই কোথায় যাচ্ছিলি যা। আম্মু তুমি কিন্তু এটা অন্যায় করতেছো আমার সাথে। জয়া, তুই পারবি না ওকে সামলে রাখতে? হুম। আমি আর কিছু না বলে চলে গেলাম নিশাদদের সাথে দেখা করতে। গিয়ে দেখি ওরা আগে এসে বসে আছে। আমাকে দেখে ফারিয়া বলে উঠল, পৃথিবীতে আছে একটা ছেলে যে কিনা বিয়ের পরেও পিওর ভার্জিন। তা অবশ্য ঠিকই, কপাল ভালো হলে যা হয় আর কি। তা জয়ের রাগ কি কমেছে, নাকি এখনো সে আগের মতোই আছে? রাগ ভেঙেছে মহারানীর, তবে সমস্যা তো অন্য জায়গায়। আবার কি হলো? আরে আব্বু কাল দেশের বাইরে চলে যাবে, আর আম্মু চলে যাবে বড় আন্টির বাসায়। আর এই কয়েকদিন নাকি জয়ের হাতে রান্না খেতে হবে। তোর সমস্যা কোথায়? আরে জয়া রান্না করতে পারে না, আর এই কয়েকদিনে যা শিখেছে তা খেলে শিওর মারা যাবো ডায়রিয়া হয়ে। আরে না, দেখিস ভালোই হবে। তাই যেন হয়। না হলে সমস্যা কি? তুই তো নিজেই রান্না করতে পারিস। জয়ের হাতে রান্না খেতে না পারলে নিজে বানিয়ে খাবি। দেখি কি হয়। তারপর ওদের সাথে আরো কিছুক্ষণ গল্প করে সন্ধ্যায় বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। খাটে বসে বসে ফোন টিপতেছিলাম, তখন জয়া রুমে আসলো। এসে সোজা আমার সামনে এসে দাঁড়ালো। কি হলো, কিছু বলবি? না, তবে এখন তোকে মারবো। কেন, আমি আবার কি করেছি? দুপুরে তুই 2টা ভুল করেছিস, তাই কোনোটার শাস্তি আগে নিবি সেটা বল। আগে দোষগুলো শুনে নেই, তারপর ঠিক করব। প্রথমত তুই আমাকে কিস করেছিস, তারপর আবার আন্টির সামনে আমাকে পচিয়েছিস। প্রথমটাতে আমার কোনো দোষ নেই, আর আম্মুর সামনে আমি সব সত্যি কথা বলেছি। মানলাম আমার রান্নার হাতটা একটু খারাপ, তাহলে কিস করলি কেন? তুই অতিরিক্ত বকবক করিস, তাই চুপ করিয়ে দিয়েছিলাম তখন। জয়া কতক্ষণ রাগি চোখে তাকিয়ে থেকে চলে গেল। আমি আবার মোবাইল টিপায় মন দিলাম। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম আমি নিজের মতো করে। তবে ঘুমটা আর বেশিক্ষণ টিকতে পারি নাই। ভারী কিছু চাপে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি জয়া আমার পেটে মাথা দিয়ে শুয়ে আছে। মনে মনে হালকা হাসলাম যে মেয়েটা ঘুমটাও ঠিক শিখে নাই। জয়াকে ওর সিটে শুয়ে দিয়ে আবার একটু ঘুমানোর ট্রাই করতে লাগলাম। তখন জয়া আবার এসে আমাকে জড়িয়ে ধরলো। এবার আর কিছু না বলে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তারপর ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। হঠাৎ করে চোখটা লেগে যায়। সকালে ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি। জয়া এখনো ঘুমাচ্ছে, তাই আমি আর জয়াকে না ডেকে নিচে গেলাম। গিয়ে দেখি আব্বু নাস্তা করতেছে। কিছুক্ষণের মাঝেই বেরিয়ে যাবে, তখনই আম্মু বলে উঠল,
কিরে, এত তাড়াতাড়ি উঠে গেলি? না, এমনি ভালো লাগছিল না তাই। জয়া কি উঠেছে? তোমার ভাইয়ে জি নবাবের মেয়ে এত তাড়াতাড়ি উঠবে? চুপ, সব সময় আমার সহজ সরল ভাইজিটার পিছনে লেগে থাকিস। ওঠা লাগবে না, জয়াও আরো কিছুক্ষণ ঘুমাক। তোমাদের বংশের সবাই তুলসী পাতা, আর যত খারাপ আমরা বাবা ছেলেই। এই তো বুঝেছিস। নাস্তা শেষ করার পর আব্বু চলে গেল আর আমি কফি নিয়ে রুমে গেলাম। গিয়ে দেখি এখনো ঘুমাচ্ছেন মহারানী, তাই আর ডাক দিলাম না। বিকেলে আম্মু চলে গেল বাসা থেকে, আর যাওয়ার আগে বাচ্চাদের মতো করে আমাকে বুঝিয়ে দিয়ে গেল জয়াকে যেন এই কয়েকদিন কষ্ট না দেই। এখন আম্মুকে কে বোঝাবে যে এই কথাগুলো জয়াকে বলা দরকার। রাতে খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে জয়ের ডাকে ঘুম ভাঙলো। কিরে, নাস্তা করবি না? তুই যা, আমি আসতেছি। ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা করতে। গিয়ে টেবিলে বসতেই জয়া এনে রুটি সামনে দিল। রুটি দেখে আমি পুরাই হা হয়ে গেলাম। রুটি 3 ভাগের 2 ভাগ পুরা, আর বাকি 1 ভাগ কাঁচা। জয়ার মুখের দিকে তাকিয়ে দেখি জয়াও চিন্তায় আছে, এগুলো খাবো কিভাবে। তাই জিজ্ঞেস করলাম, জয়া তুই খেয়ে নিয়েছিস? না, খাবো একটু পরে। ভালো করেছিস, না হলে এগুলো খেলে আমি শিওর দুজন ডায়রিয়া হয়ে মারা যাব। অনেক খারাপ হয়ে গেছে তাই না? চিন্তা করিস না, আমি অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মাঝে চলে আসবে। ওকে। আচ্ছা, তুই ওই বাড়িতে কি করলি এত বছর, যে রান্নাটাও শিখলি না? ওইখানে কি শিখবো আর কি শিখবো না তাকে তোকে বলতে হবে? বেশি বকবক করলে দুপুরে বাসার খাবার খাওয়াবো বলে দিলাম। তুই যা রান্না করবি তাই খেতে পারবো না, আর অযথা খাবার নষ্ট হবে। তার চেয়ে ভালো আমি রান্না করব, তুই শুধু বসে বসে খাবি। তুই রান্না করতে পারিস? তো তোর মতো অকাজের লোক নাকি আমি? তাহলে আমি আর রান্না শিখে কি লাভ? তুই যেহেতু রান্না করতেই পারিস। চুপ কর, আসছে আমার হাতের খাবার সারা জীবন খেতে। বিপদে পড়ে করতেছি, আম্মু আসলে সবকিছু শিখে নিবি। ওকে, এখন নাস্তা আসলে রুমে নিয়ে আসিস। বলেই জয়া রুমে চলে গেল। আমি বসে বসে মোবাইল টিপতে লাগলাম। দুপুরে রান্না করতেছিলাম, তখনই জয়া আসলো রান্নাঘরে আর বলল, কয়জনের কপালে এমন স্বামী পড়ে বলতো? মানে? কয়জন মেয়ে এমন স্বামী পায় যে তার স্বামী তাকে রান্না করে খাওয়াবে? পাম দিতে এসেছিস? না, নিজের চাঁদ কপালের কথাটা বলতে আসলাম। ঠিক আছে, এবার যান এখান থেকে, এত বকবক করতে বলি নাই আমি। তোকে হেল্প করব? করলে পারিস, তাতে তুই কিছু শিখতে পারবি। কি হেল্প লাগবে বল? তুই সবজি কাটতে পারিস? সবজি কাটা তো আমার বাম হাতের খেলা। ও, তাহলে টমেটোগুলো একটু কেটে দে। জয়া টমেটোগুলো কাটতে লাগলো আর আমার দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। তাই বললাম, ওই সাবধানে কাট, না হলে ছুরি হাতে লেগে যাবে। জয়া একটু ভাব নেওয়ার জন্য ছুরিটা ডান হাত থেকে বাম হাতে নিয়ে টমেটোগুলো কাটতে লাগলো। আমি নিজের কাজে মন দিলাম। হঠাৎ জয়া ওহ করে আওয়াজ করে উঠল। তাকে দেখি জয়া আঙুল চাপ দিয়ে ধরে আছে আর পাশ দিয়ে রক্ত বের হয়ে পড়তেছে। সাথে সাথে রুমে নিয়ে ব্যান্ডেজ করে দিলাম। রাগও হলো একটু, তারপর আমি আর কিছু না বলে রুমে শুইয়ে দিয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্না শেষ করে গিয়ে দেখি শুয়ে আছে। আমাকে দেখে উঠে বসলো। তাই বললাম জয়াকে, যা পারিস না তা নিয়ে ঘাটাঘাটি না করলে কি তোর পেট ভরে না? আর একটু হলে কি হতো দেখেছিস? জয়া কিছু না বলে চুপচাপ বসে রইল।